হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সাবজেক্ট কন্টেম্পোরারি স্টাডি CC03 চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 5 আগের একটি ক্লাসে শুরু করেছিলাম। সেখানে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর থেকে খুব গুরুত্বপূর্ণ 2 থেকে 3টি প্রশ্ন আগের ক্লাসে আমি করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন রয়েছে, প্রযুক্তি সাক্ষরতা বলতে কী বোঝায়? প্রযুক্তি সাক্ষরতা বলতে বোঝায় প্রযুক্তির সঙ্গে সমাজের মিথস্ক্রিয়া এবং সমাজের সমস্যা সমাধানে এবং সমাজের লক্ষ্য অর্জনে প্রযুক্তির চাহিদা সম্পর্কে সচেতন হওয়া। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাক্ষরতা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করার দক্ষতা। তথ্য সাক্ষরতা বলতে বোঝায় সঠিকভাবে এবং বিশেষ কৌশলের সঙ্গে তথ্য সংগ্রহ করা এবং মূল্যায়ন করা, সেগুলিকে সঠিক এবং সৃজনশীলভাবে ব্যবহার করতে পারা। অর্থাৎ তথ্য ও প্রযুক্তির সাক্ষরতার মাধ্যমে আমরা প্রযুক্তিগত বিভিন্ন জ্ঞান সংগ্রহ করতে পারি এবং প্রযুক্তিগুলিকে যথার্থভাবে নিজেদের কাজে তথ্য সংগ্রহ এবং জ্ঞানের পরিধিকে আরও উন্নত করার জন্য সেটিকে ব্যবহারের উপযোগী করে কাজে লাগাতে পারি। এটাকেই আমরা তথ্য ও প্রযুক্তির সাক্ষরতা বলতে বোঝানো হচ্ছে। 2 নম্বর প্রশ্ন, কম্পিউটার এইড লার্নিং বলতে কী বোঝায়? কম্পিউটার এইড লার্নিং বলতে বোঝায় কম্পিউটারের সাহায্যে শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়াকে বোঝানো হয়। মানে কম্পিউটারকে শিক্ষাক্ষেত্রে কাজে লাগানো হবে। বর্তমানে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটারকে শিক্ষা উপকরণ হিসাবে ব্যবহার করাটিকেও আমরা কম্পিউটার এইড লার্নিং বলতে পারি। 3 নম্বর প্রশ্ন, শ্রেণী শিক্ষণে বা ক্লাসরুম টিচিংয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের 2টি ক্ষেত্র উল্লেখ করো। এই প্রশ্নটি তোমাদের 2 নম্বরের সাথে 7 নম্বরেও আসতে পারে। শ্রেণী শিক্ষণে বা ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয়। 1. শ্রেণীকক্ষকে যোগাযোগ, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই পারস্পরিক মিথস্ক্রিয়া করার সুযোগ সৃষ্টি করে। 2. উত্তম শিক্ষণের জন্য কার্যকরী ফিডব্যাক পাওয়া যায়। এই ফিডব্যাকের মাধ্যমে শিক্ষক বুঝতে পারেন শিক্ষার্থীরা তার বক্তব্য সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা। প্রয়োজন হলে শিক্ষক পুনরায় শিক্ষাদানে সচেষ্ট হবেন এবং নতুন পদ্ধতি ব্যবহার করবেন। 3. শিক্ষার্থীদের মধ্যে প্রেষণের সঞ্চার হয়। উপযুক্ত মনোযোগ ব্যতীত শিক্ষার্থীদের শিক্ষকের বক্তব্য অনুধাবন করতে পারে না। এমন অবস্থায় শিক্ষার্থীরা আরও মনোযোগ দেয় এবং তার মধ্যে প্রেষণার সঞ্চার ঘটে। শিক্ষা উপকরণ হিসাবে তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ এবং এর ব্যবহার খুব উপযোগী। অর্থাৎ কি, ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে আমরা যদি তথ্য প্রযুক্তির মধ্যে যেমন বিভিন্ন কম্পিউটার ব্যবহার করি, সেই সাথে তাদের জন্য পিপিটি তৈরি করি, অডিও ভিজুয়াল ক্লিপস নিয়ে যাই, সেই সমস্ত কিছু দ্বারা যদি তাদেরকে শিক্ষাদান করা হয় এবং সেই ধরনের ডিজিটাল পদ্ধতিতেই যদি তাদের মূল্যায়নের ব্যবস্থা করা হয়, তাহলে তারা যেমন শিক্ষায় আগ্রহী হবে এবং তাদের ফিডব্যাকও সাথে সাথে পাওয়া যাবে, আরও বেশি মনোযোগী হবে। 4 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বা এডুকেশনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার উল্লেখ করো। শিক্ষা ব্যবস্থাপনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হলো অর্থ, ফিস, অনুদান ইত্যাদি সম্পর্কিত তথ্য সংরক্ষণ করা যায়। 2. বিভিন্ন কার্যাবলীর ফলাফল সংরক্ষণ করা যায়। 3. প্রয়োজন মতো তথ্যগুলিকে চিত্রলেখায় রূপান্তর করা যায়। 4. কোনো কাজ কোন সময় এবং কবে করা হবে তা নির্দিষ্ট করে রাখা যায়। 5. দৈনন্দিন কার্যাবলী তালিকাবদ্ধ করা যায় এবং সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ করা যায়। 6. প্রতিষ্ঠানের কর্মচারী সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের ও কর্মচারীদের মধ্যে বিভিন্ন তথ্য আদান প্রদানে সুষ্ঠুভাবে করা যায়। 7. শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবস্থা করা হচ্ছে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করা হয়ে থাকে। এইভাবে ব্যবস্থাপনায় তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কাজে আসে। 5 হচ্ছে শিক্ষার্থীদের পারদর্শিতার পরিমাপের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে সহায়তা করে এবং কীভাবে ব্যবহৃত হয়। বর্তমানে শিক্ষার্থীদের পারদর্শিতার পরিমাপের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অন্যতম কৌশল। অনলাইনের ব্যবহারের ফলে পরিমাপের মানগুলি কম্পিউটারের সাহায্যে সংরক্ষণ করা যায় এবং পরবর্তী সময় পর্যন্ত ব্যবহার করা যায়। শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত পারদর্শিতা সম্পর্কে নিজেরাও বিচার করতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধরো আমরা যখন কোনো একটি অনলাইন ক্লাস করছি এবং অনলাইন ক্লাসে কী হয়, যখন আমাদের কখনো ফিডব্যাক নেওয়া হলে ওনারা একটি পোল চালু করে দেন এবং সেই পোলেতে তুমি যে উত্তরটা দিচ্ছ সেটা পুট করছো। সেই সাথে আমরা যখন নিজেরা কোনো অনলাইনে মক টেস্ট দিই, সেই মক টেস্টে তুমি নিজে কোশ্চেনের অ্যান্সারগুলো দিচ্ছ এবং সাথে সাথে তুমি ফিডব্যাক পাচ্ছ যে কতটা তুমি করতে পেরেছো এবং কতটা পারোনি, কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কতগুলো প্রশ্নের উত্তর হয়নি। এরপর 6 নম্বর প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অথবা প্রয়োগ কেমন হতে পারে বা হয়ে থাকে উল্লেখ করো। সাম্প্রতিককালে দূরশিক্ষার চাহিদা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, তার ফলে দূরশিক্ষার প্রসার অতি দ্রুত ঘটছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে দূরশিক্ষার সাফল্য অনেক অংশে নির্ভর করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর। দূরশিক্ষা বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনেকাংশে হতে থাকে এবং এই শিক্ষা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল। ভিডিও ক্যাসেট, ইন্টারনেট ছাড়া বর্তমানে অনলাইন ক্লাস, অনলাইন টিচিং ম্যাটেরিয়ালস, অনলাইনে মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ কার্যকরী হয়ে উঠেছে ও গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এখন আমরা বর্তমানকালে দেখবে যে অনেকে অনলাইনে বিভিন্ন কোর্স করছে, অনলাইনে বিভিন্ন বিষয় শিখছে।
সেটা ভাষা শিক্ষা হতে পারে, কোনো অ্যানিমেশন শেখার ক্ষেত্রে হতে পারে, কোনো বিশেষ ডিজিটাল কোর্সের ব্যাপারে হতে পারে। সেই সমস্ত ব্যাপারে কী হচ্ছে, ভিডিও কোনো ক্লিপ বা ভিডিও করে কেউ আপলোড করছে, সেই বিষয়টি তারা দেখছে ইন্টারনেটের মাধ্যমে। আবার অনলাইন ক্লাস, বিভিন্ন গুগল মিট বা অন্য অন্য মাধ্যমগুলোকে ভিত্তি করে টিচাররা সেখানে একটি ক্লাসের আয়োজন করছে এবং স্টুডেন্টরা সেখানে গিয়ে জয়েন করছেন এবং সেখানে তাদের টিচাররা বুঝিয়ে দিচ্ছেন। টিচিং মেটেরিয়ালসও অনলাইনে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন পিডিএফ ফর্মে, ডক্স ফর্মে তারা পেয়ে যাচ্ছে এবং অনলাইনেই পরীক্ষা হচ্ছে এবং সেই অনুযায়ী তাদেরকে অতি সহজ বাড়িতে থেকেই তারা একটি কোর্স করে নিতে পারছে, তাদের নিজেদের ডিগ্রি বাড়িয়ে নিতে পারছে। সেই সাথে আবার সেই সমস্ত বিষয়গুলিকে কাজে লাগিয়ে তারা অন্যদেরকে ক্লাস করাতে পারছে, আবার কোনো একটি কোম্পানিতে যোগদানও করে কাজ করতেও পারছে। 7 নম্বর, স্বয়ং শিক্ষণ এর ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখো। স্বয়ং শিক্ষণের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে বিশেষ উল্লেখযোগ্য প্রোগ্রাম শিক্ষণ, ওয়েবসাইট, ইন্টারনেট প্রভৃতির সাহায্যে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে সক্ষম হয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবিষ্কার, বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যমের দ্বারা শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধিতে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করছে। এখানে স্বয়ং শিক্ষণ মানে নিজে নিজে শেখা। এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অসীম। ইন্টারনেটের মাধ্যমে বেশিরভাগ লোক অনেক কিছু শিখছে। কারো যখন যার যেটা প্রয়োজন হচ্ছে সে জন্য গুগল ক্রোম অথবা ইউটিউব জাতীয় কোনো প্ল্যাটফর্ম অথবা এআই এর সাহায্য নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কোনো না কোনোভাবে কাজে লাগিয়ে তাদের নিজেদের জ্ঞান বৃদ্ধি করছে। যে কোনো ক্ষেত্রে দেখবে যখনই কোনো স্কুলে প্রজেক্ট দেওয়া হয় সবার আগে কিন্তু সবাই এসে গুগলে সেই বিষয়টিকে নিয়ে সার্চ করে। সেটা কি, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকেই ব্যবহার করা। এরপর 8 নম্বর প্রশ্ন, এছাড়াও শিক্ষাক্ষেত্রে আর কোন কোনভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। শিক্ষাক্ষেত্রে যোগাযোগ প্রযুক্তির পরিধি শ্রেণীকক্ষ ও দূর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। এছাড়াও ভাষা শিক্ষার ক্ষেত্রে অনুশিক্ষণ, বেতার, দূরদর্শন, বিভিন্ন সম্প্রচার ইত্যাদির ক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার লাভ করেছে। সেই সাথে বিভিন্ন প্রযুক্তি নির্ভর বৃত্তিমূলক প্রশিক্ষণের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে একটি বিষয় যে শিক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রগুলি উল্লেখ করো অথবা শিক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ব্যবহারিক দিকগুলো আলোচনা করো। এটা যদি 7 নম্বরের একটি প্রশ্ন হয় অথবা যদি কোনোভাবে 16 নম্বরেও এসে থাকে, তাহলে তোমাদের একেবারে এখান থেকে এই 3 নম্বর প্রশ্ন থেকে লেখা শুরু করতে হবে। সেই সাথে যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায় এই কথাটি প্রথমে জুড়ে দিতে হবে এবং তারপরে 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5, 6, 7 ও 8 নম্বর এই সবকটি প্রশ্নের উত্তর পরপর লিখে দিলে এই প্রশ্নটির উত্তর চলে আসবে। এবার আমাদের 9 নম্বর প্রশ্ন, তথ্য প্রযুক্তি সাক্ষরতার দক্ষতা বলতে কী বোঝায়। তথ্য প্রযুক্তি সাক্ষরতার দক্ষতা বলতে বোঝায় মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে পরিসরে তথ্য মূল্যায়নের ক্ষমতা, কখন তথ্যের প্রয়োজন আছে তা অনুধাবন করতে পারা, কার্যকারীভাবে তথ্যের শনাক্তকরণ, সমন্বয় সাধন ও ব্যবহার এবং যোগাযোগের মাধ্যম ও ইলেকট্রনিক সম্পদের সাহায্যে উল্লেখিত কর্ম সম্পাদন করতে পারা। অর্থাৎ তথ্য প্রযুক্তির সাক্ষরতার দক্ষতা বলতে বোঝায় যে কোন কোন ক্ষেত্রে আমাকে কী তথ্য গ্রহণ করতে হবে। যখন আমরা গুগলে সার্চ দেবো সেখানে অনেক একই বিষয়ে অনেক তথ্য পরপর চলে আসবে, কিন্তু কোনটি নেব আর কোনটি নেব না সেটা আমাদেরকে বিচার করতে হবে এবং সেই যেগুলো নিচ্ছি আমরা সেগুলিকে শনাক্ত করে একটি লিস্টে আকারে তৈরি করে সেগুলো মূল্যায়ন করে দেখতে হবে সেগুলো সঠিক কিনা। কারণ এক্ষেত্রে অনেক সময় ভুল তথ্যও থাকে, সেগুলো বিচার বিশ্লেষণ করে নিজেদেরকে বুঝে তবেই সেগুলো ব্যবহার করতে হবে এবং তবে সেগুলো সমন্বয় করে নিজের প্রেজেন্টেশন বা নিজের যে কাজটি করছি সেটিকে প্রস্তুত করতে হবে। এটা কি বলছে, তথ্য প্রযুক্তির সাক্ষরতার দক্ষতা। 10 নম্বর প্রশ্ন, তথ্য প্রযুক্তির সাক্ষরতা দক্ষতার প্রধান শর্তগুলি উল্লেখ করো। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির সাক্ষরতার শর্তগুলি হলো: 1. সমস্যা সমাধানের জন্য কী জানা আছে ও কী জানার প্রয়োজন তা নির্ণয় করা। 2. বিশ্বাসযোগ্যতা ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে তথ্য সম্পদের গুরুত্ব অনুধাবনের ক্ষমতা অর্জন করা। 3. উৎস থেকে প্রাসঙ্গিক তথ্য শনাক্তকরণ ও আহরণের দক্ষতা, শনাক্তকরণের জন্য প্রযুক্তির ব্যবহার করতে শেখা। এছাড়া 4. এই তথ্য প্রকৃত সমস্যা সমাধানে কতটা সহায়ক বা সহায়ক নয় তা বোঝা। 5. বিশ্বাসযোগ্য এবং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আইন ও নীতিগত তথ্যের মূল্যায়নের জন্য প্রযুক্তি ব্যবহার। 6. পাঠ্য, ব্যক্তি, চলচ্চিত্র, ধ্বনি, তথ্যভাণ্ডার সহ অন্যান্য তথ্যের উৎস চিহ্নিতকরণের ক্ষমতা। এই সমস্ত ক্ষমতাগুলি যখন তোমার মধ্যে থাকবে তখনই তুমি একজন তথ্য ও প্রযুক্তি সম্পর্কে স্বাক্ষর বা দক্ষতা অর্জন করেছো বলে, তথ্য ও প্রযুক্তির সাক্ষরতাতে দক্ষ হয়ে উঠেছে বলে মনে করা হবে। এরপর রয়েছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়। তথ্য প্রযুক্তি শব্দটি তথ্য ও প্রযুক্তি এই দুটি শব্দের সমাহারে সংগৃহীত। ডাটা বা বিশেষ প্রক্রিয়াকরণের পর প্রয়োজন মতো সাজানো তথ্য বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বা ইনফরমেশন বলা হয়। তথ্য হলো জ্ঞানের একটি একক যা পরিচালকের কাছে অর্থপূর্ণ প্রগতির জন্য প্রয়োজন। তথ্যের 3টি উপাদানে অন্তর্নির্মিত, মানে যখন আমাদের কাছে কিছু বিষয়, ধরো আমাদের কাছে অনেক ধরনের বিষয় সম্পর্কে অনেক কিছু জানা আছে এবং সেই জানা বিষয়গুলিকে আমরা একত্রিত করে একটি লিস্টের আকারে তৈরি করলাম এবং সেগুলিকে বিশেষভাবে প্রক্রিয়াকরণ বলতে সেগুলোর বিচার করে দেখলাম যে সেগুলো সঠিক না বেঠিক, যেগুলো ভুল সেগুলোকে আমরা দূর করে দিলাম এবং যেগুলো ঠিক সেগুলোকে আমরা সংগৃহীত করে এবং একটি
লিস্টের আকারে বা প্যারাগ্রাফ হিসেবে সেটাকে তুলে ধরলাম। এটিকে আমরা তথ্য বলছি বা ইনফরমেশন বলছি। এই তথ্য বা ইনফরমেশন এই তথ্য বা ইনফরমেশন 3টি উপাদান দ্বারা নির্মিত হয়। বিস্ময় উপাদান, যেখানে নতুন জ্ঞান বহন করে, যেখানে নতুন কিছু শেখার থাকবে। অনিশ্চিত উপাদান, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান করে, যে এরপরে আমার কাজ কি। বিচ্যুত উপাদান, ত্রুটি বিচ্যুতি দূর করে পুনরায় কার্য পরিচালন করে তোলার জন্য কাজের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানা। এই 3টিকে মিলিয়েই তৈরি হয় আমাদের তথ্য। এরপরে প্রযুক্তি হলো কিছু প্রায়োগিক কৌশল যা মানুষ তার উন্নয়নকাল যে ব্যবহার করে, তথ্য সংগ্রহ করে, তার সত্যতা বৈধতা যাচাই করে, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, পরিবহন, বিবর্তন ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিকে সংযুক্ত করলে তবেই তথ্যকে প্রযুক্তি বলা যেতে পারে। প্রযুক্তি কি সেই বিষয় সম্পর্কে কিছু কৌশল প্রয়োগ করা, যেখানে আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স মেটেরিয়ালগুলিকে কাজে লাগাচ্ছি এবং সেই বিষয় সম্পর্কে আরও বিষয়টিকে জানার চেষ্টা করছি। কখনো সেটি আমরা সংরক্ষণ করছি, সেইটিকে আমরা পরিবর্তন করছি, কিছু সংযোজন বিয়োজন করছি, আবার সেটিকে বিবর্তন করার চেষ্টা করছি এবং ব্যবস্থাপনার জন্য যথার্থ করছি, আবার প্রয়োজন হলে অন্য কাউকে প্রেরণ করছি। এটাই 12 নম্বর প্রশ্ন। কম্পিউটার সহযোগী শিক্ষাদান পদ্ধতির সীমাবদ্ধতা আলোচনা করো। কম্পিউটার সহযোগী শিক্ষাদান পদ্ধতির সীমাবদ্ধতা হলো, কম্পিউটার মানুষের কথা বা লেখা বিশ্লেষণের ক্ষমতা এখনও অর্জন করতে পারেনি। যে কম্পিউটারে কিছু বললে অনেক সময় দেখবে অনেক ভুলভাল লিখে ফেলে সে। 2, শিক্ষার্থীদের আবেগ, অনুভূতি, আগ্রহ ইত্যাদি বিষয় কম্পিউটারের মাধ্যমে বিবেচনা করা যায় না। শিক্ষকের ভালোবাসা এতে পাওয়া যায় না। 3, CAI পদ্ধতি হলো শিক্ষাক্ষেত্রে একটি যান্ত্রিক পদ্ধতি। বহু শিক্ষার্থী শ্রেণীকক্ষে বেশি বিরক্ত বা ক্লান্ত, অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তাছাড়া এই পদ্ধতি যথেষ্ট ব্যয়বহুল। CAI বা CAL এই পদ্ধতি প্রয়োগের ফলে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষণ পদ্ধতি যান্ত্রিক হয়ে পড়বে বলে অনেকে মনে করে। 6, বেশিরভাগ মানুষ ও শিক্ষালয় কম্পিউটার কেনার প্রতি যত আগ্রহ দেখায়, কিন্তু সফটওয়্যার নির্মাণের ক্ষেত্রে সেই আগ্রহটা তাদের থাকে না। 7, কম্পিউটার শিক্ষা পরিকল্পনা, ব্যবস্থাপনা, ব্যবহার ও তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে অধিকাংশ অংশই অজ্ঞ থাকে। 13 নম্বর প্রশ্ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হিসেবে ইন্টারনেটের গুরুত্ব লেখো। ইন্টারনেটে বিভিন্ন তথ্য ছড়িয়ে থাকে। শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, পরিবহন, বাণিজ্য থেকে শুরু করে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন সরকারি পদ্ধতি, রাজনৈতিক হালচাল, দেশ বিদেশের বিভিন্ন বিষয়ে ধ্যান ধারণা, তথ্য সেখানে রয়েছে। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের পর সেটি ব্যবহার করে শিক্ষার্থীরা বিশেষভাবে লাভবান হতে পারে। সেই সাথে যে কোনো সময়, যে কোনো বয়সে, যে কোনো স্থানের মানুষ বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে যে কোনো ভাষায় যে কোনো প্রকারের তথ্য খোঁজার জন্য নির্দেশ দিলে অতি সহজে সে সেই বিষয় সম্পর্কে জানায় এবং এর মাধ্যমে সেই বিষয় সম্পর্কে অতি সহজে জানা সম্ভব হয়। এখানেই তথ্য প্রযুক্তি হিসাবে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। এরপর 14 নম্বর প্রশ্ন, আজকে আমাদের শেষ প্রশ্ন। ই-লার্নিং কি? ই-লার্নিং হলো এমন একটি পরিপূর্ণ শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষক শিক্ষার্থীর শিক্ষা উপকরণ, শিক্ষার মাধ্যম, সার্বজনীনতা, গ্রহণযোগ্যতা, শিক্ষা প্রতিষ্ঠান, নৈতিকতা সহ সামগ্রিক বিষয়ের সমন্বয় রয়েছে। যাদের কোনো কারণে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি অনেকেই এখন নতুনভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। পড়াশোনার একটি আকর্ষণীয় দিক হলো এখানে সেই বিষয় সম্পর্কিত সাম্প্রতিক সংযোজন বিয়োজনের বিষয়ে তথ্য অতি সহজে পাওয়া যায়। ই-লার্নিং একটি ডিজিটাল কন্টেন্ট বা ভিডিও ক্লিপের মতো বিষয়, যেখানে ভিডিও কনফারেন্স আবিষ্কারের পর শিক্ষক শিক্ষার্থীরা আলাদা জায়গা থেকে সরাসরি কথা বলতে পারে এবং সেই সাথে এই ই-লার্নিং বিভিন্ন ওয়েবসাইটগুলিতে সাধারণত ভিডিও ক্লিপ আপলোড করা হয়ে থাকে। তবে বর্তমানে এই ই-লার্নিং ব্যবস্থা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে ইন্টারনেটের উপর ভিত্তি করে। এই প্রযুক্তির যুগে শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার দানটিও তুলনামূলক সহজ হয়ে গিয়েছে ইউটিউব ও অন্যান্য সমগোত্রীয় মাধ্যমের জন্য। সেই সাথে গুগল মিট, জুম প্রভৃতি ভিডিও কনফারেন্স অ্যাপগুলির জন্য অতি সহজে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের কাছ থেকে যে কোনো বিষয় সম্পর্কে শিখতে জানতে সক্ষম হচ্ছে এবং শিক্ষার্থীরা অতি সহজে শেখা ও শেখানোর সুযোগ পাচ্ছে। এই ছিল আমাদের 14টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের চ্যাপ্টার 5 থেকে, যেটা আমরা কন্টেম্পোরারি CC03-তে আলোচনা করলাম। এছাড়া তোমাদের জন্য বলে রাখি যে তোমাদের সেকেন্ড ইয়ারের যে কটা 3টে সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আমাদের এখানে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে প্রত্যেকটি 3টি করে ভিত্তিক আলোচনা করে দিয়েছি, সেগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে, প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে।